মানুষ আমাদের অধিকার দিয়েছে যে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে এই চরম যুগ সন্ধিক্ষণে এই চূড়ান্ত স্বৈরাচারকে শেষ করে দেওয়ার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস সরকারটার ফাঁসি দেওয়া। মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, আমরা বলছি আমরাও ফাঁসি চাই, কিন্তু আমরা তৃণমূল সরকারের ফাঁসি চাই। বিজেপির ধর্ণা মঞ্চ থেকে সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসির দাবি করেছেন ধর্ষকদের। তিনি বললেন সত্যি সত্যি ধর্ষকদের পাশাপাশি ফাঁসির দাবি আমরাও জানাচ্ছি এই গোটা তৃণমূল প্রশাসনে। সেই ভিডিওটা দেখেই আজকে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম, কিন্তু জানি না আপনাদের মধ্যে কতজন সমর্থন করছেন শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য যে তৃণমূল প্রশাসন পশ্চিমবঙ্গবাসীকে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে যে জঘন্য জায়গাতে নিয়ে চলে গিয়েছে। সত্যি সত্যি এই তৃণমূল কংগ্রেস প্রশাসনকে যদি সমাপ্ত করা না যায়, আমি রাজনৈতিকভাবে কথা বলছি, কোনো হিংসার কথা বলছি না, তো যদি তৃণমূল কংগ্রেসের প্রশাসনকে একেবারেই বাংলা থেকে উচ্ছেদ করা যদি না যায়, তাহলে পশ্চিমবঙ্গবাসীর জন্য আরো চরম দুর্ভোগ অপেক্ষা করে বসে রয়েছে। সে কথা আর একেবারেই বলার কোনো প্রয়োজন নেই। তার কারণ কোনো একটা সরকার কোনো একটা দিকে ভুল করতে পারে, কোনো একটা সরকারের চোখ বা নজর কোনো একটা দিক থেকে এড়িয়ে যেতে পারে, কিন্তু যখন প্রত্যেকটা দুর্নীতি থেকেই সরকারের চোখ এড়িয়ে যাচ্ছে, তখন পরিষ্কারভাবে বুঝতে হবে যে সরকারের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত রয়েছে। তার কারণ এটা হতে পারে না যে গোটা শিক্ষা সমাজের যে দুর্নীতি হয়ে গিয়েছে সে নিয়ে প্রশাসন কিছু জানতো না, রেশন সংক্রান্ত যে এত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়ে গিয়েছে প্রশাসন সেখানে কিছু জানতো না, কয়লা নিয়ে যে এত দুর্নীতি হয়ে গিয়েছে প্রশাসন জানতো না, গরু কাণ্ড নিয়ে যা দুর্নীতি হয়েছে প্রশাসন জানতো না, এমনকি এবারে স্বাস্থ্য নিয়ে যা চুরি দুর্নীতি হয়েছে যেগুলো একেবারে প্রশাসনকে জানানোর কাজ করেছে আক্তার আলীর মতো কিছু, আমি বলবো সমাজসেবীরা যারা ডাক্তারি প্রফেশনে থেকেও নিজেদের সমাজ সেবাটাকেই প্রাধান্য দিয়েছেন, তাদের কথাকে কর্ণপাত যখন করতে চায়নি এই প্রশাসন, তখন বলতে হবে যে একটা দিকে চোখ এড়িয়ে যাওয়া নয়, একেবারেই সর্বত্র চোখটা বন্ধ করে বসে রয়েছিল এই রাজ্যের প্রশাসন। কোথাও দেখে সেই কারণেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে সত্যি কি তৃণমূল কংগ্রেসের একেবারে প্রশাসনিক প্রধানদের মদত ছিল? তা যদি না হয় তাহলে এই ধরনের কারচুপিগুলো যখন ঘটছে, যখন দিনের পর দিন সমাজে যারা ভালো চায় সেই সমস্ত ব্যক্তিরা সামনে এসে কারচুপিগুলো জানাচ্ছেন প্রশাসনিক ভবনে, তখন কেউ তাদের পাত্তা তো দেননি, বরঞ্চ যারা এই সমস্ত দুর্নীতিগুলো জানিয়েছেন তাদেরকে শাস্তির কোপে পড়তে হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন, যে আমাদের রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ কান বন্ধ করে কার্যত প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে মদতই দিয়েছে দুর্নীতির। আপনারা দেখেছেন যে গতকাল সিবিআই একেবারেই চারিদিকে তাদের রেড শুরু করে দিয়েছে এবং আরজি করের বিভিন্ন আধিকারিক এমনকি প্রাক্তন আধিকারিকদের বাড়িতে সিবিআই হঠাৎ করে একসাথে গিয়ে তারা কিন্তু রেড করেছে এবং রাতের দিকে তারা বলেছে যে আরজি কর হাসপাতালে রেড করে প্রশাসনিক ভবন থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করতে পেরেছেন, অনেক এভিডেন্স তাদের হাতে এসেছে। অর্থাৎ গতকালে তাদের যে এই বিভিন্ন জায়গায় অভিযান, সেখান থেকে কিন্তু প্রচুর নথি তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। সিবিআই আধিকারিকরা মনে করছেন খেলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে। কিন্তু আপনাদের জানাবো যে প্রশ্নটা প্রথমেই তুললাম যে এত কিছু জানার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন নীরব ছিলেন। আসুন আপনাদের একটা বক্তব্য শোনাবো, সেটা হচ্ছে বিজেপির ধর্ণা মঞ্চ থেকে বিজেপির যুব নেতা শঙ্কুদেব পান্ডা একেবারেই চাঞ্চল্যকর একটা তথ্য দিলেন এবং সেটা তিনি বললেন যে আমি যে তথ্যটা আপনাদের সামনে দেবো সেটা কিন্তু একেবারেই মারাত্মক। তিনি এটাও বললেন যে যদি কেউ আমার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন বা আমাকে নোটিশ পাঠান, তাহলে সমস্ত নথি এবং তথ্য আমি কলকাতা হাইকোর্টে জমা করব, তার কারণ আমার কাছে সমস্ত নথি তথ্য আছে। কি বলছেন, কি অভিযোগ আনলেন? একেবারে বিস্ফোরক অভিযোগ আনলেন। তিনি বলছেন আপনারা ইতিমধ্যে সমস্ত মিডিয়ার দৌলতে জেনে গিয়েছেন যে হাসপাতালে যে সমস্ত বজ্র পদার্থগুলো, অর্থাৎ ধরুন একটা ইঞ্জেকশন দেওয়ার পর সেই ইঞ্জেকশনটাকে ডিসপোজ করে দিতে হয় যাতে ওটাকে অন্য শরীরে ব্যবহার করতে না হয়, অথচ এতটাই লোভ, এতটাই পয়সার লোভ যে ওই ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে এই ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো সেগুলোকে একেবারে ডিকম্পোজ না করে সেগুলো আবার বিক্রি করে দেওয়া হতো এবং সেইগুলো আমার আপনার শরীরে প্রবেশ করতো। জানি না, হয়তো এটাও কোনোদিন ধরা পড়বে যে দেখবেন পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যক মানুষ হঠাৎ করে খবরে চলে এলো সবাই এইচআইভি আক্রান্ত হয়ে গিয়েছেন। জানি না এই সন্দীপ ঘোষের দৌলতে কত মানুষের ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শঙ্কুদেব পান্ডা বলছেন যে এই সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো সেগুলোকে বিক্রি করে একেবারে কোটি কোটি টাকা মুনাফা আসতো
এবং সেই বায়োমেডিক্যাল ওয়েস্টের জন্য যে টেন্ডার ডাকা হতো সেটাও অনৈতিকভাবে করা হয়েছিল। কালীঘাটের নাকি একটা স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, সেই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে নাকি কালীঘাটের কারুর প্রভাবশালীদের যোগাযোগ ছিল বলে শঙ্কুদেব পান্ডা বলছেন। এবং তিনি বলছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে 30 কোটি টাকার বরাত পাইয়ে দেওয়া হয়েছিল এবং তিলোত্তমা যাকে চলে যেতে হলো সে নাকি এই ঘটনাটি জানতে পেরে গিয়েছিলেন, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে একেবারে নির্দিষ্ট তথ্য এনেছেন শঙ্কুদেব পান্ডা। তিনি বলেছেন যে তার কাছে সমস্ত তথ্য বা নথি আছে, আমাদের কাছে নতুন করে কোনো তথ্য বা নথি নেই। শঙ্কুদেব পান্ডা কি বলেছেন আসুন ধর্ণা মঞ্চ থেকে সেটা আপনাদের সামনে দেখায়, শুনুন তার বক্তব্যটা, একেবারে শিহরিত করার মতো একটা বক্তব্য। তদন্ত শুরুই হয়নি, আমি তো এখন যেটা বলবো সেটা চমকানোর মতো তথ্য। যদি সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স কলকাতা পুলিশ আজ থেকে 6 মাস আগে শুনতো, তাহলে আজকে আমাদের এই অভয়া বোনটিকে অকালে আর্জি করে মরতে হতো না। এই সন্দীপ অনেক কাল আগে গ্রেপ্তার হয়ে যেত, অনেক কাল আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। এই রাজ্য সরকার সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স সেদিন শোনেনি, সেদিন গুরুত্ব দেয়নি। সুকান্ত দা প্রেস করে অভিযোগ করেছিলেন, সেদিন কি করেছে শুনুন। এই যে হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ বেরোয় নোংরা, সেই বর্জ্য পদার্থের হচ্ছে টেন্ডার দিয়ে দিয়েছে একটা কোম্পানিকে। কোম্পানি আমাকে মার্জনা করবেন, ডকুমেন্ট আছে, যেদিন প্রয়োজন পড়বে কোর্টে দাখিল করব। কৌস্তব আর হচ্ছে তরুণ জ্যোতির মাধ্যমে, তরুণ জ্যোতি অর্ধেকটা দিয়ে এসছে কলকাতা হাইকোর্টে, তদন্ত শুরু হয়েছে। কি আছে শুনুন। কালীঘাটের এক বিশিষ্ট সমাজসেবী, আমি নাম বলবো না, বিশিষ্ট সমাজসেবী, তিনি সমাজ সেবা করে কোটি কোটি টাকা রোজগার করেছেন। কালীঘাটের বিশেষ পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে। তিনি একটি কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানিকে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া সরাসরি উইদাউট টেন্ডার 30 কোটি টাকার কেলেঙ্কারি করে এই টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ বাবু। এবং সেই রকমের খবর চাপবার জন্য আজকে অকালে এই বোনকে হত্যা করা হয়েছে বলে নির্দিষ্ট অভিযোগ করছি, তাই এই ঘটনার তদন্ত চাই। শুনলেন বন্ধুরা, কি মারাত্মক বক্তব্য। আমরা জানি না অভিযোগ সত্য না মিথ্যা, কিন্তু তিনি বললেন যে তার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে যে কালীঘাটের কোনো নাকি একেবারেই স্বেচ্ছাসেবী সংস্থা, তাদেরকে দিয়ে এই ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলোকে বিক্রি করে দেওয়া হতো। এবার ভাবুন যে এত কিছু জানা সত্ত্বেও আমাদের প্রশাসন প্রত্যেকটা দুর্নীতিতে চোখ বন্ধ করে বসে রয়েছে। আর কতটা ভয়ঙ্কর ভাবুন, যেগুলো বজ্র পদার্থ সেগুলোকে আবার নতুন করে প্যাকেট করে বিক্রি করে দেওয়া হতো এবং সেই সমস্ত ইনজেকশনের সিরিঞ্জগুলো জানি না কার শরীরে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গবাসী হয়ে আমার না আপনার কার শরীরে প্রবেশ করেছে আমরা জানি না। এবং সেই তথ্য আগামী দিনে হঠাৎ করে কোনো সময় রোগ ধরা পড়লে মাথায় হাত পড়বে, কেউ বুঝতেই পারবে না যে কোথা থেকে এত বড় রোগ তার হয়ে গেল। এই হচ্ছে প্রশাসন, আর এই প্রশাসনকে আপনারা রেখে দেবেন 500,000 টাকার জন্য? এত ভয়ানক একটা প্রশাসনকে আপনারা রেখে দেবেন? এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে এই প্রশাসনটাকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া উচিত? সেই কারণেই প্রথমে শ্রমিক ভট্টাচার্যের ওই বক্তব্যটা দিয়ে শুরু করলাম যে এই প্রশাসনের সত্যি ওই ধর্ষকদের মতো করে এই প্রশাসনেরও ফাঁসি চাই। এই প্রশাসনকেও সমাপ্ত করতে হবে রাজনৈতিকভাবে, যাতে আরো একদিন এরা আমাদেরকে শাসন করার অধিকার না পায়। কিভাবে আমাদের জীবনে ক্ষতি এরা সাধন করছে একেবারে জেনে শুনে, শুধুমাত্র লোভের জন্য। কতটা লোভী হতে পারে সরকার, এবং সরকারে যারা আছেন ভাবতে পারেন যে মানুষের ক্ষতি হচ্ছে জেনেও দুটো চোখ বন্ধ করে রয়েছেন এবং সেই টাকা দিয়ে নিজের সন্তানদের, নিজের ফ্যামিলিকে বড় করে তোলার চেষ্টা করছেন। ভাবতে পারেন কত বড় নির্লজ্জ প্রশাসন। তবে পর্ব কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এটা যদি প্রথমার্ধ হয়ে থাকে, দ্বিতীয়ার্ধটাও কিন্তু আপনাদের সামনে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের সামনে দেবো। আশা করি আপনারা পুরোটা শুনবেন। এই যে অগণতান্ত্রিক সরকার, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিবাদে সকলকে সামিল হতে হবে। প্রতিবাদে সামিল হওয়ার জন্য একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অনেক সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক নেতৃত্ব, তারা ঠিক করছেন পতাকা ছাড়াই ছাত্র সমাজের ডাকা সেই মিছিলে তারা যোগ দেবেন বলে ঠিক করেছেন। কিন্তু ভাবুন, আপনারা একটু কল্পনা করে দেখুন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু সকলে একসঙ্গে। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস সকলেরই কিন্তু এজেন্ডা এক, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেখানে দেখুন নবান্ন অভিযানের মতো যখন একটা ছাত্র সমাজ ডাক দিয়েছে, কিভাবে সিপিএম তারা এই অভিযানে থাকবে না সেটা স্পষ্ট করে দিচ্ছেন। ভাবতে পারেন যে একটা আন্দোলন, যে আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া হচ্ছে,
যে আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ মানুষ, যেখানে কোনো পতাকা থাকবে না, এমনকি প্রচুর সাধারণ মানুষ সেখানে উপস্থিত থাকবেন। হ্যাঁ, যে ছাত্র সমাজ বলেছে সমস্ত রাজনৈতিক নেতৃত্বদেরও সেখানে যেতে, বিজেপি বা শুভেন্দু অধিকারী বলেছেন তারাও সেখানে থাকবেন। এবং সেই মিছিলে যদি কংগ্রেস থাকে, সেই মিছিলে যদি সিপিএম থাকে বা আইএসএফ থাকে, তাহলে অসুবিধার কি রয়েছে? কারণ সকলেরই যদি এজেন্ডা এক থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী থেকে সরাতে হবে, তাহলে কেন এই মিছিলে তারা অংশগ্রহণ করবেন না? এর কোনো উত্তর আছে? একমাত্র যদি না তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো না সফট কর্নার থেকে থাকে, তা না হলে কেন এই মিছিলে সিপিএম অংশগ্রহণ করবেন না? আপনারা উত্তর দিতে পারবেন? আসুন আপনাদের মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটা বক্তব্য শোনায়। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যে এটাতে শুভেন্দু অধিকারীদের সমর্থন রয়েছে, তাই তিনি এটাতে অংশগ্রহণ করবেন না, বা সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআই কেউ এটাতে অংশগ্রহণ করবেন না। এমনকি তিনি বলছেন যে গুজবে কান দেবেন না, অর্থাৎ সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছেন যাতে তারা এই নবান্ন অভিযানের ডাকে যেন না যায়, সেই বার্তাও দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আর এরপরেও বলবেন যে সিপিএম সত্যি সত্যি চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে, নাকি আন্দোলন আন্দোলন খেলাটা তারা খেলছে। দেখুন আপনারা মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। জি করের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই, ডিওয়াইএফআই একবার রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই, জানাটা কথাও না। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এর, এসএফআই, অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আরএসএস, বিএসপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না। শুনলেন বন্ধুরা, কি মারাত্মক বুঝতে পারছেন? তিনি ডাক দিচ্ছেন যে বাকিরা যেন সেই আন্দোলনে না যায়, যেন গুজবে কান না দেয়। ভাবতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় তো বলতেই পারতেন যে না ঠিক আছে আমরা আন্দোলনে নামবো, যদি কেউ পতাকা বা দলীয় পতাকা নিয়ে থাকে, বিজেপি যদি সেই আন্দোলনকে কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা করে, বা আমরা যদি দেখি আন্দোলনটা গৈরিকীকরণ হয়ে গেছে, তাহলে সেখান থেকেই আমরা কুইট করে যাব। এই ধরনের বার্তা তিনি দিতেই পারতেন যে বিজেপি যদি কোনো রকম ভাবে আন্দোলনটাকে বিকৃত করার চেষ্টা করে তাহলে আমরা প্রতিবাদ জানাবো। কিন্তু কেন তিনি আন্দোলনে যোগ দেবেন না, যেটা ছাত্র সমাজের তরফ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে? তিনি নিজেও বলছেন যে আমি জেনেছি যে সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি জানেন যে আন্দোলনটা বিজেপি ডাকেনি, এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীরা এতে সমর্থন জানিয়েছেন। তার মানে তিনি এটাও জানেন যে এটা বিজেপি সমর্থন জানাচ্ছেন কিন্তু তারা ডাকেননি। তা সত্ত্বেও সিপিএম এর স্ট্যান্ড হচ্ছে এই আন্দোলনে না গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে কিছুটা শক্ত করা। কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলি রাস্তায় নেমে যদি সত্যি নবান্ন যেত, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারতেন যে আমার বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত গড়ে উঠেছে, আমাকে সরাতে হবে, এ নিয়ে কারুরই কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু আজকে সিপিএম একটা ব্যারিয়ার তৈরি করে দিল, অর্থাৎ তারা একেবারে ওই নির্বাচনের মতো করে তারা আগাম জানান দিয়ে দিল যে নো ভোট টু মমতা, এটা তারা 2026-এর বিধানসভা নির্বাচনেও বলবে না। এটা কিন্তু এই ঘটনা থেকে স্পষ্ট। বিজেপি বারবার কিন্তু নো ভোট টু সিপিএম এই কথাটা কোনোদিন বলে না, বা নো ভোট টু কংগ্রেস এটার আওয়াজ দেয় না। তারা বলে কিন্তু নো ভোট টু তৃণমূল কংগ্রেস। বারবার বিজেপি এই ডাক দিয়েছে, কিন্তু সিপিএম সেই ডাক দিতে পারে না। সিপিএম বলে নো ভোট টু বিজেপি। এইটাই হচ্ছে সিপিএম এর দ্বিচারিতা, এবং মানুষ এটা বুঝেছে বলেই সিপিএম আজকে শূন্য
এবং প্রত্যাবর্তনের কোনো রকমের সুযোগ নেই। যখন যেখানে নির্বাচন হয় একেবারে ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকছে এই সিপিএম, শুধুমাত্রই তাদের এই ধরনের অবস্থানের জন্য। আজকে এত বড় আন্দোলনে যখন মানুষ লক্ষ্য রাখছেন যে কোন রাজনৈতিক দল কি ভূমিকা পালন করছে, তখন সিপিএম এর এই ভূমিকা মানুষ কিন্তু আগামী দিনে ক্ষমা করবে না। এবং আপনাদের আরো একটা ছোট্ট অংশ দেখাবো, সেটা হচ্ছে দেখুন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, যে ওই দিন নিট ইউজিসির পরীক্ষা রয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদার বলছেন আমরা একটা ফোন নাম্বার প্রকাশ করছি, যদি কোনো ছাত্র তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তাদের যদি অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাদের ফোন করে জানান, আমরা তাদেরকে আমাদের কার্যকর্তারা তাদেরকে বাইকে করে পিক আপ করে তাদেরকে ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন। ভাবুন এটা একটা ভালো উদ্যোগ হতে পারত। সিপিএম এর সুজন চক্রবর্তী বলেছিলেন যে ওই দিন ইউজিসি নেট রয়েছে, ওই দিন আবার ছাত্র আন্দোলন হয় নাকি, ওই দিন আবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় নাকি, এটা তো উচিত নয়। দেখুন বিজেপি কি করছে, বিজেপি বলছে আমরা প্রত্যেকটা ছাত্রকে পৌঁছে দেওয়ার জন্য একেবারে অঙ্গীকারবদ্ধ, যদি কেউ কোনো প্রবলেমে পড়ে আমাদের জানালে আমরা তাদেরকে পৌঁছে দিয়ে আসবো। সিপিএমও একই স্ট্যান্ড নিতে পারতেন, যে ছাত্রদের যদি কেউ আটকে যায় তাদেরকে সহায়তা করতে পারতেন, কিন্তু তা বলে যখন একটা ডাক দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে আমি অংশগ্রহণ করব না, এটা পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া যে দেখুন আমি কিন্তু আপনাদের দুর্দিনের বন্ধু, এই বার্তাই যেন দেওয়া। তারা যদি যোগাযোগ করেন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা বাইক নিয়ে তারা সেদিন থাকবেন এবং নিঃশুল্কভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যতটা আমাদের পক্ষে সম্ভব। নাম্বারটা সবাই দেখে নেবেন, নাম্বারটা আমি পড়ছি 8929759578। আবার বলছি 8929759578। এই হেল্প নাম্বারে ছাত্ররা যদি, হেল্পলাইন নাম্বারে ছাত্ররা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যুব মোর্চার ছেলেরা বাইকে করে ছাত্রদেরকে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যানজট থেকে যতটা রক্ষা করে তাদেরকে পৌঁছে দিতে পারে। আর তার আগে এবং তাদের দেখুন ওপেনলি বা গোপনলি বার্তা দেওয়ার তো প্রয়োজন নেই, এমনিতেই এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে কিন্তু সিপিএম হাত মিলিয়েছে, কাজেই এই যে আজকে তৃণমূল কংগ্রেসের অনাচার অবিচার আমাদের গোটা রাজ্য জুড়ে, তার ভাগ কিন্তু সিপিএম এরও। কারণ এত কিছু জেনে শুনেও আগামী যে নির্বাচন হবে আবার কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু সিপিএম দেখবেন হয়তো হাত মেলাবে। কাজেই এই সিপিএম কে বিশ্বাস করা অত্যন্ত কঠিন। 34 বছর মানুষ বিশ্বাস করেছে এবং মানুষ ঠকেছে, সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষ শূন্যতে নামিয়ে দিয়েছে, তাদেরকে আর ফিরিয়ে আনবে না। এবং যে অবস্থান তারা নিচ্ছে, তারা ভাবছে যে আন্দোলন করলেই মানুষের ভোট পাওয়া যায়, কিন্তু তারা বুঝছে না তাদের আন্দোলনটা মানুষ লক্ষ্য করছে, প্রত্যক্ষ করছে তারা কিভাবে আন্দোলন করছে। একদিকে সেন্ট্রালে তারা তৃণমূলের সঙ্গে হাত মেলাচ্ছে, আর এদিকে আবার যখন নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে তখন বলছেন যে না আমরা অংশগ্রহণ করব না। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে যে তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলতে চায় না সিপিএম? বঙ্গ সিপিএমই সব থেকে ভালো বন্ধু, তারা সেটিং এর তত্ত্ব মাঝে মাঝেই বলেন, দেখবেন যে বিজেপির সঙ্গে সিপিএম এর সেটিং, বারবার এই সেটিং এর তত্ত্ব বলেন, অথচ তাদের কাজে দেখুন সেটিংটা কারা করছে এটা মানুষের বুঝতে অসুবিধা হয় না বলে তারা প্রত্যেকটি নির্বাচনে একেবারে শূন্য হয়ে গিয়েছে। এবং আগামী নির্বাচনগুলোতেও যে সিপিএম খাতা খুলতে পারবে না সেটা তাদের আজকের আন্দোলনগুলো যেন প্রকাশ করে দিচ্ছে। দেখুন সিপিএম এর কি করা উচিত ছিল, যদি ধরুন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, আগামী দিনে নির্বাচন হলে যদি তৃণমূল কংগ্রেসকে চলে যেতে হয় সেখানে খুব স্বাভাবিকভাবে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিরই ক্ষমতায় আসবে, এটাই কিন্তু সব থেকে সম্ভাবনা বেশি। এবার ভাবুন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অপোনেন্টের জায়গাটা কে নিতে পারবে? আমার মনে হয় তৃণমূল যদি একবার রাজ্যপাট থেকে চলে যায়, ওরা বিরোধী দল কেন দলটাই উঠে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই সিপিএম এর আরো একটা সুযোগ থাকবে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসার। সেখানে বিজেপির বিরুদ্ধে যা সমস্ত প্রতিবাদ, সিপিএম কে মানুষ ভরসা করবে এবং সিপিএম কে আরো 5-10 বছর বা 15 বছর পর আরো একবার ক্ষমতায় আসার তবুও একটা সুযোগ থাকবে। কিন্তু সেই সুযোগটা সিপিএম এর নেওয়ার কথা তারা ভাবছে না। তারা ভাবছে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারি তাহলে আমরাই চলে যাব। সেটা কোনোদিন হবে? আপনারা একটু ভেবে বলুন তো, যারা রাজনীতির কারবারি তারা বুঝতে পারছেন না যে এটা কোনোদিন সম্ভব যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে শূন্য সিপিএম, যাদের বিধানসভায় একটাও সিট নেই, তারা সরাসরি একেবারে বিধানসভায় জিতে গিয়ে আরো একবার রাজ্যে ক্ষমতায় চলে আসবে? এ তো অলৌকিক গল্পেও সাহিত্যিক কল্পনা করতে পারবে না। কাজে সিপিএম এর তো উচিত ছিল এই মুহূর্তে চান্স দেওয়া যে বিজেপি ক্ষমতায় আসবে, তারা অপোনেন্ট হবে, 5-10 বছর বিজেপি ক্ষমতায় থাকবে, তারপরে আরো একটা সুযোগ তাদের কাছে আসবে, তারা ক্ষমতায় আসবে।
সেইটা না করে তারা ভাবছে যে আইদার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, না হলে আমরা ক্ষমতায় থাকবো। দুটোই অবাস্তব। সেই কারণে এই অবাস্তব একটা দল আমাদের এই রাজ্যবাসী প্রমাণ করে দিয়েছে যে এরা একটা অবাস্তব দল, এদেরকে শূন্য করে দিয়েছে। আর আগামী দিনে এদের অবস্থানও একেবারেই শূন্য হয়ে যাবে এই নবান্ন আন্দোলনে অংশগ্রহণ না করাতেই, সেটা একেবারেই স্পষ্ট। আপনারা খোলাখুলি লিখে জানান আপনারা সিপিএম এরও সমর্থক হতে পারেন। আমি জানি সিপিএম এর সমর্থকরাও অনেকে চাইছেন যে এই নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়ে যেন আক্রমণটা হয়, কিন্তু দলীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে তাদের মধ্যেও হয়তো অনেকে ক্ষুণ্ণ হচ্ছেন যে একটা ডাক এসেছে, প্রথম ডাক হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সরাও, তারপরে কে ক্ষমতায় বসবে সেটা মানুষ ঠিক করবে, কিন্তু প্রথম আওয়াজ ওঠা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাও। সেই ডাকে সকলের সহমত হওয়া উচিত, যেখানে সিপিএম দেখুন আলাদা হয়ে গেল। তাই আমার মনে হয় আপনাদের কাছে অনুরোধ যে এতক্ষণ যেটা বিশ্লেষণ করলাম আপনারা সহমত পোষণ করছেন কিনা, আপনাদের কি মনে হয় যারা বিশেষ করে সিপিএম এর সমর্থক তারাও কি চান না যে এই মুহূর্তে একটাই ডাক হওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সরাতে হবে? তাহলে একটা ছাত্র সমাজের ডাক দেওয়া আন্দোলনে কেন আপনারা অরাজনৈতিকভাবে অংশগ্রহণ না করে অজুহাত দেখানোর চেষ্টা করছেন? এই প্রশ্নের উত্তর সিপিএম এর সমর্থক লিখতে পারেন, আর বাকি অন্যান্য দলের সমর্থক এমনকি সাধারণ মানুষরাও লিখে জানান যে এই মুহূর্তে একটাই ডাক হওয়া উচিত নয়, দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। সিপিএম মুখে বলছে কিন্তু দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কিন্তু তারা সেই সিদ্ধান্তে অটল থাকতে পারছে না। এই দ্বিচারিতাটাই কিন্তু সিপিএম এর মধ্যে ধরা পড়ে গেল। কি বলবেন? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।